কত শত শত পোর্টফোলিও অ্যানালিসিস চলছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। কত রকম মানুষ, কত রকম তাদের চিন্তাভাবনা, কত রকম ইনভেস্টমেন্ট প্রসেস, কত রকম, কেউ একেবারে গরিব, কেউ প্রচণ্ড বড় লোক, কেউ কত রকম তাদের চিন্তাভাবনা, কত রকমভাবে অ্যানালিসিস করা হয়, কত রকম ডাইভার্সিফিকেশন করার চেষ্টা হচ্ছে। আলটিমেটলি চলতে 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 একটা যেন নদী পথ এগিয়ে চলেছি, একটার পর একটা একটার পর একটা এগিয়ে চলেছি, একটা রাস্তার সঙ্গে একটা রাস্তা মিশছে গিয়ে। প্রথম ছিল কিছু না, শুরু করেছিলাম ঠিক আজ থেকে 1 বছর আগে। ব্যাপারটা কমপ্লিট করে নেব। প্রথমত কালকে টপ গেনারের মধ্যে ছিল হিন্দুস্তান ইউনিলিভার, সঙ্গে সঙ্গে ছিল সরি বিপিসিএল, আইটিসি, গ্রাসিম, কোটাক ব্যাংকের সব টপ গেনারের মধ্যে ছিল। আর টপ লুজারের মধ্যে ছিল বাজাজ ফাইন্যান্স, হিন্ডালকো, আদানি এন্টারপ্রাইজ, টাটা স্টিল, এরা সব ছিল। বন্ধুরা, এটা চলে এসেছি এখন আমরা একটা নোটসের ওপরে। নোটসে আমরা দেখে নিচ্ছি যে কেন নিফটির ক্ষেত্রে এতটা ডাউন হচ্ছে। তো আমরা যেটা জেনেছি, গ্লোবাল ব্যাংকিং টার্মোয়েল রয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা এটা দেখেছি রেট হাইক হওয়ার একটা এক ধরনের ফিয়ার কাজ করেছে, এসবিবি ব্যাংকের একটা টেনশন রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। এবং ছিল তারা সব গোল্ডে গিয়ে ইনভেস্ট করা শুরু করেছে, তারা উইথড্র করে নিয়ে, তো ন্যাচারালি গোল্ডের রেট বেড়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল কিন্তু 15 মাসের মধ্যে সব থেকে মিনিমাম দাঁড়িয়েছে। তখন কিছুই ছিল না আলটিমেটলি, এবং আস্তে 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 যখন বাড়তে 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 তোমাদের এত ভালোবাসা পেয়ে, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার এগিয়ে চলতে চলতে পুরো বছর কীভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। মনে হয়েছিল তখন 1000 সাবস্ক্রাইবার হওয়াটাই বিশাল কঠিন ব্যাপার ছিল। আজকে কোথা থেকে কোথায় চলে এলাম, 14,000 15,000 পার হয়ে গেলাম। ঘটনা যেটা সেটা হচ্ছে চেষ্টা এবং তোমাদের ভালোবাসা, তোমাদের জন্য এত ভালো ভালো কমেন্ট, এত সুন্দর সুন্দর উৎসাহ দেওয়া, এগুলো আমাকে অন্তর ভরে গেল। তোমাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ, অজস্র। ঘটনা যেটা সেটা হচ্ছে আজকে যে পোর্টফোলিও অ্যানালিসিস করতে এসেছি, অর্ণব মুখার্জি, বয়স 41 বছর বয়স, খুব সুন্দর পোর্টফোলিও সাজানো, ভালো কাজ করেছে। চলো আমরা দেখতে থাকবো আস্তে আস্তে করে পোর্টফোলিও কতগুলো স্টককেও নিয়ে এসছে, সেই স্টকগুলোর মধ্যে কতগুলো ভালো রয়েছে, কীরকমভাবে ডাইভার্সিফিকেশনের কাজগুলো করে গেছে, কোন কোন জায়গায় ভুল আছে। ফাইনালি লাস্টে আমরা চলে আসবো যে পার্টটা, সেটা ওর পোর্টফোলিও দেখার পরে ডাইভার্সিফিকেশন কী কী করলে সুন্দর হবে ব্যাপারটা, এবং ফাইনালি আউটপুটও কী পেতে পারে ওর টাইমের মধ্যে। ওর বয়স হচ্ছে 41 বছর, যেটা বলছিলাম, 5 মাস হয়েছে মার্কেটে এসছে, 25 বছর ধরে মার্কেটে থাকার কথা রয়েছে ওর যেটা বক্তব্য সেটা হচ্ছে 25,000 করে মোটামুটি ও এসআইপি করতে রাজি আছে মিউচুয়াল ফান্ডের জন্য, এটা করে যাবে ও। আর 9টা মিউচুয়াল ফান্ড রয়েছে, ইকুইটি 23টা স্টক রয়েছে মাত্র। আর ওর যেটা করতে চাইছে সেটা হচ্ছে 25 বছর ধরে কাজটা করে যাবে। আর ইকুইটি স্টকের ক্ষেত্রে ইনভেস্টমেন্টেরও বলছে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা করে মোটামুটি প্রতি বছরেও জমা করতে পারবে। তো এই হিসেবটা যদি করি, সেটা মাসে দাঁড়ায় মোটামুটি 83-84 হাজার টাকা করে স্টক ইকুইটিতে ইনভেস্ট করতে পারবে। তো আসা যাক, আমরা দেখে নিই। বেশ দুর্দান্ত রকম একটা অদ্ভুত সুন্দর পোর্টফোলিওর দিকে আমরা এগোচ্ছি। অর্ণব মুখার্জি ও বাই প্রফেশন আমি একজন ওরাল ম্যাক্সিলোফেসিয়াল প্যাথোলজিস্ট, মোস্ট প্রবাবলি ডেন্টাল স্পেশালিস্ট। আমার এজ 41। আমি লাস্ট 5 মান্থ থেকে স্টক মার্কেট নিয়ে পড়াশুনো ও তার সাথে ইনভেস্ট করা শুরু করেছি। খুব ভালো কথা অর্ণব। আমার প্ল্যান এটাই যে আমি অ্যাভারেজ 25 ইয়ার্স ধরে ইনভেস্ট করে যাব, বোথ ইন শেয়ার অ্যান্ড ইন মিউচুয়াল ফান্ড, যাতে আমি, আমার ওয়াইফ ও আমার নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো কর্পস বিল্ড আপ করতে পারি। খুব ভালো কথা। আমি 25,000 পার মান্থ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি উইথ অ্যানুয়াল টু 10% স্টেপ আপ, আর ইয়ারলি স্টকে 5 to 10 লাখ ইনভেস্ট করব ভেবেছি। ভালো কথা। আমি আপনার চ্যানেল দেখেছি লাস্ট 2 মান্থ থেকে, আপনার নিঃস্বার্থ প্রচেষ্টা। ওকে, দেখে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নেক্সট হচ্ছে পরিশেষে রিকোয়েস্ট করি যে পোর্টফোলিওটা যে অ্যানালাইজ করে দেন খুব ভালো হয়। আচ্ছা, সেটা আপনার সাথে মিট করতে চাই, সেটা কীভাবে পসিবল? আমি ইংলিশ বাজার, মালদা ডিস্ট্রিক্টে থাকি। অল দ্য বেস্ট জানাই আপনার ফিউচারের জন্য। খুব সুন্দর কথা। চলো আমরা দেখে নিই, ভুল ত্রুটি থাকবে অর্ণব, সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। চলো ফার্স্ট আসা যাক, কী কী দিয়েছো তুমি সেগুলো একটু অ্যানালাইসিস করি। প্রথম আমরা চলে এলাম অর্ণবের যে কথা, খুব সুন্দর বক্তব্য। একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে চাইছে, কাজ শুরু করে দিয়েছে মাত্র 5 মাসের মধ্যে একটা ভালো ওয়েলথ স্টার্ট করেছে। ন্যাচারালি আমি ওকে অনেক যাকে অভিনন্দন জানাই।
চলো আমরা দেখে নিই। 11% মতো রিটার্ন পাচ্ছে কদিনের মধ্যে। ঠিক আছে, প্রথম কিন্তু ঘটনা করেছে সেটা হচ্ছে, আমি তোমাকে তুমি করেই বলবো অর্ণব, সেটা হচ্ছে অনেক জায়গাতে বেশ কিছু ভুল আছে। প্রথম ঘটনাটা, তুমি আমার আগেরগুলো মনে দেখো না খুব বেশি, এত মিউচুয়াল ফান্ড রাখবে না। 9টা মিউচুয়াল ফান্ডকে ইনভেস্ট করে রেখেছে, এটা অ্যাবসার্ড ব্যাপার। এটাতে কি হয় আলটিমেটলি অর্ণব, টাকাগুলো নষ্ট হয়ে যায়। কারণ কি হয়, আলটিমেটলি আরও বেশি এক্সপেক্ট করা যায় তোমার কাছ থেকে, বা যেটা একটা হওয়ার কথা সেই জায়গাটার থেকে কমে যাচ্ছে। ইউটিআই মিড ক্যাপ ফান্ড খুব বেশি রিটার্ন কোম্পানিটা এই মিউচুয়াল ফান্ডটা দেয়নি। এর মধ্যে তুমি জেনে রাখবে যে সমস্ত স্টকগুলো আছে অলরেডি কোয়ান্ট স্মল ক্যাপের মধ্যে, বা আদিত্য বিড়লা মিড ক্যাপ, তারপরে তুমি যেটা নিয়েছো পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ, কম বেশি সবগুলোর মধ্যেই কিন্তু থাকে। তো একটা নিলেই বাকিগুলোর কাজ হয়ে যায়। বেকার শুধু কী হয়, তোমার এই টাকাগুলো থেকে একটা পার্সেন্টেজ অটোমেটিক্যালি ফান্ড ম্যানেজার এবং তাদের আশেপাশে সকলের পকেটে ঢুকে যায়, যেটা প্রয়োজনীয় নয়। শুধু তুমি নেবে কেন, যে অদরকারি এতগুলো ফান্ড নেওয়ার কোনো মানে হয় না। যাই হোক, কোয়ান্ট স্মল ক্যাপকে রেখেছো, কোয়ান্ট স্মল ক্যাপের পরে তুমি আদিত্য বিড়লা সানলাইফ পিএসইউ ইকুইটি ফান্ডকে রেখেছো, পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড এটাকে তুমি রেখেছো। এছাড়াও আরও রয়েছে, আমরা দেখবো এরপরে, সেটা হচ্ছে পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ একটু আগে তো বলা হলো, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপে রেখেছো, আবার এসবিআই স্মল ক্যাপে রেখেছো, তারপরে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপে রেখেছো, মিরে অ্যাসেট লার্জ ক্যাপে রেখেছো, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে রেখেছো। এতগুলো খিচুড়ি হয়ে গেছে, সব মিলিয়ে মিশিয়ে খিচুড়িটা ছাড়ানো খুব দরকার হয়ে পড়েছে। ইউটিআই মিড ক্যাপ দরকার নেই, কোয়ান্ট স্মল ক্যাপকে যখন রাখছো, আবার আদিত্য বিড়লা লাইফ পিএসইউ ইকুইটি, মানে পিএসইউর স্পেশালিস্ট এগুলো, এতগুলোর কোনো মানে বুঝতে। মিড ক্যাপ অপরচুনিটি, আর এর সঙ্গে তোমার রয়েছে ইউটিআই মিড ক্যাপ। ইউটিআই মিড ক্যাপকে অফ করে দিচ্ছ, পিজিআইএম মিড ক্যাপকে রেখে দিচ্ছ। আচ্ছা, কোয়ান্ট স্মল ক্যাপকে রেখেছো, এখানে একটা স্মল ক্যাপই সাফিসিয়েন্ট মোর দ্যান। এখানে দেখো যেটা, সেটা হচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপকে রেখেছো, আবার পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপকে রেখেছো, এখানে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপকে অফ করে দেবে। আচ্ছা, এসবিআই স্মল ক্যাপও এখানে আছে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপও আছে, ওদিকেও আমরা দেখলাম একটা কোয়ান্ট স্মল ক্যাপও আছে। তো এদের মধ্যে আমার যদি সবই এরকম কোনো ব্যাপার নয়, বা কেউ আমাকে কোনো ইয়েও দেয়নি যে এটাকে ভালো বলতে হবে, এসবিআই স্মল ক্যাপ রিটার্নটা খারাপ দিচ্ছে না, তো বাকি দুটো ওই কোয়ান্ট আর নিপ্পন ইন্ডিয়াকে অফ করে দিতে পারো। এটা দেখো, আমি অর্ণব, আমি আরও কিছু কথা তোমায় বলে যাচ্ছি, বা তো তোমরাও যাতে বলে যাচ্ছি, আমি আমার কথা বলে যাচ্ছি, আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলে যাচ্ছি। এবার তুমি এটা অফ করতে পারো, না করতে পারো, এটা কোনো এরম ব্যাপার নয় করতেই হবে, বা এরম কোনো ব্যাপার নয়। এটা আফটার অল তোমার টাকা। আমি জাস্ট আমি তোমাকে বলে যাচ্ছি আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে, আমার পয়েন্ট থেকে। আমি এরপরেও কিছু স্টককে নিয়ে এরপরে আলোচনা করব, যেগুলো কিন্তু টোটালি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সুতরাং এইটার মানে অন্য কেউ কিনে রেখেছো বা তুমি বিক্রি করতে হবে এটাকে, এমন কোনো মানে নেই। ঠিক আছে, আমি চাইছি যদি তুমি এগুলো করো তাহলে আমার আন্ডারে থেকে তুমি টোটালটাই আস্তে আস্তে দেখতে পারো। কারণ আমি যেটা পছন্দ করছি না সেটা যদি তুমি দেখেও দাও, তখন সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমার ক্ষেত্রে সে অ্যানালিসিস করাটা কঠিন হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে এতগুলো স্মল ক্যাপকে রাখবে না, যেটা আমি বলে দিলাম। নেক্সট আমি চলে আসছি পরেরটার দিকে। দেখো বন্ধুরা, এবারে চলে এলাম ওর যে অর্ণবের একটা ইকুইটি 23খানা ইকুইটি স্টককেও কিনে রেখে দিয়েছে। বেশ, আচ্ছা, স্টকগুলো রেখেছে, খারাপ করেনি, মোটামুটি ডাইভার্সিফিকেশন জায়গা আমি একটা দেখতে পাচ্ছি। আমাদেরকে একটু আমারটা ফলো করে মোটামুটি একটা জায়গায় ডাইভার্সিফিকেশন জায়গা চলে আসছে, খারাপ নয় এগুলো। কারণ কি হয়, কি এটা সাইক্লিক অর্ডার, তো কখনো স্টকগুলো বাড়ে কমে, কখনো কমে গিয়ে এমন জায়গায় চলে যায় তখন অন্য সেক্টরটা আপ করে, আবার কখনো মানে সব সেক্টর একসাথে ডাউন হয় না, সব সেক্টর একসাথে আপ হয় না। ওইগুলোকে আর কি মোটামুটি ব্যালেন্স করে আলটিমেটলি আমাদের সবাইকে রিটার্নটা একটা অ্যাভারেজ ভালো রিটার্ন মোটামুটি দিয়ে মার্কেট বেরিয়ে যায়। তো এখানে ও 22.9 মানে 23% মতো রিটার্ন কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে, যা ও স্টক রেখেছে। মাত্র যার কথা অনুযায়ী মোটামুটি 5 মাস মোস্ট প্রবাবলি ও 5 মাস ও মোটামুটি রাখছে এখানে। তো 5 মাসের মধ্যে বেশ সুন্দর, ঠিক আছে। এখনও কারণ ডাউন জায়গাটা এখনও মার্কেট ও দেখেনি, তো যখন হবে তখন পরের ব্যাপার। পরে এখন 8,14,000 টাকা 10 লক্ষ দাঁড়িয়েছে। জিও ফিনান্সে কী করে 535খানা শেয়ার রেখেছে, মানে টোটাল ইনভেস্টমেন্ট যেখানে আমার মোটামুটি 8 লক্ষ, তার মধ্যে প্রায় 1.5 লক্ষ আমি করে দিচ্ছি জিও ফিনান্সে। এটা হয়ে গেছে, ওর রিটার্নটা তুমি ভালো পেয়ে গেছো। কিন্তু তার মানে এই নয় যে এইটাই তোমাকে ঠিক। এর মানে আজ যদি জিও ফিনান্স পড়ে যায় ভবিষ্যতে কিছু হয়, তাহলে কিন্তু তোমার একটা বড় টাকার লস হয়ে যাবে। সুতরাং এই ধরনের কখনো
মানে পার্সেন্টেজ হিসেব করলে মোটামুটি 5% হিসেবে 20টা স্টক যদি রাখো 5% হিসেব করে, তাহলে তোমার এর 5% বেশি তুমি রাখতে পারো না। তোমার 8 লাখ টাকার 5% যদি তুমি ধরে নাও 40-50 হাজার টাকা মোটামুটি দাঁড়ায়। তো সেই হিসেবে তোমার রাখার জায়গায় 40-50 হাজার টাকার জায়গায় তুমি প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি করে দিই, মানে 3 গুণ করে ফেলেছো। যাই হোক, নেক্সট আমি চলে আসবো পরেরটা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যথেষ্ট ভালো ব্যাঙ্ক, ভবিষ্যতে ভালো করবে, নো প্রবলেম। বরুণ বেভারেজ লিমিটেড, এটাও যথেষ্ট ভালো রয়েছে স্টকটা, এটাকে এফএম সেক্টরের স্টক, খুব সুন্দর। এইবার আসছে সালাসার টেকনোলজি যে স্টকটা নিয়ে কথাবার্তা হচ্ছে, বহু 2775টা স্টক তুমি কিনে রেখে দিয়েছো, 38,000 টাকা ডবল করে দিচ্ছে, খুব সুন্দর কথা, ভালো কথা। এখনকার মার্কেট খুব ভালো, সেই সিচুয়েশন ভালো। এইখানে আমার একটা নিজস্ব বক্তব্য রয়েছে, সেখানে আমি খুব একটা কিন্তু আশাবাদী নই এইসব পেনি স্টকগুলো নিয়ে। সালাসার টেকনোলজি ইনফ্যাক্ট যা সিচুয়েশন রয়েছে এখন পজিটিভ দেখাচ্ছে, মুভমেন্ট পজিটিভ আছে, বেশ কিছু অর্ডার পেয়েছে, কিন্তু আলটিমেটলি এই স্টকগুলো কিন্তু পেনি, এবং পেনি স্টকে আমার কিন্তু একদমই এইসব স্টকের উপর আমার কোনো ভরসা নেই। সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজস্ব কথা বলছি, তুমি অর্ণব রেখে দিতেই পারো, এখানে আমি কখনো তোমাকে বলছি না যে সেল করে দাও, আমার এটা বলতেও পারি না। আমি শুধু আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে খুব একটা পজিটিভ লাগছে না, এবং এটা ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে, আমি আমার কথা বলছি। নেক্সট হচ্ছে মাদারসান সুমি, যথেষ্ট ভালো স্ট্রং স্টক, এবং যত ইন্ডিয়ান ইকোনমি ইম্প্রুভমেন্ট হবে তত গুণ কিন্তু এই স্টকটার মধ্যে ইম্প্রুভমেন্ট দেখবে। প্রায় 61,000 টাকা রেখেছো, একদম ডাইভার্সিফিকেশন পারফেক্ট হচ্ছে না, 61,000 টাকা তুমি এক জায়গায় রেখে দিচ্ছ এমন স্টকে, মোটামুটি এটা অ্যাভারেজ করে টাকাটাকে ডিস্ট্রিবিউট করাটা ভালো। এনিহাও, মাদারসান সুমি ওয়ারিং খুব ভালো, সম্বর্ধনা মাদারসান 550টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, এগুলো ভালো স্টক, নট ব্যাড। এবং এরপরে আমি চলে আসছি নেক্সট স্টকটার দিকে। নেক্সট তুমি রেখেছো সেটা হচ্ছে ইউনো মিন্ডা কিন্তু খুব ভালো স্টক, 40টা কোয়ান্টিটি রেখেছো, অটো অ্যান্সিলিয়ারির উপরে দ্য বেস্ট স্টক বলা যেতে পারে। বহুবার যারা আমার ভিডিও দেখেছো তাদের আমি বহুবার একই কথা বলেছি, এখনও সেই একটাই কথা, যথেষ্ট ভালো স্টক, ভবিষ্যতে খুব ভালো করবে, এবং স্টকটাকে বলা যেতে পারে এক ধরনের মনোপলিস্টিক বিজনেসও বলা যেতে পারে। এত অটো অ্যান্সিলারি প্রোডাক্ট কোম্পানি রয়েছে, তবু কিন্তু এই কোম্পানিটার কিন্তু স্পেশালাইজড রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, 60টার বেশি দেশে কিন্তু এরা ডিস্ট্রিবিউটেড, এবং এদের যে স্পেশালাইজড কাজগুলো, অটো পার্টসগুলো, তারপরে বসার সিটগুলো, সিট বেল্ট, এইগুলোর উপর স্পেশালাইজড এরা সব কোম্পানি, টাটা মোটরস বলো, লার্সেন, আমাদের মাহিন্দ্রা বলো, দেশীয় কোম্পানিগুলো, বিদেশে যে কোম্পানি ফোর্ড বা আদার্স যেসব কোম্পানিগুলো আছে সেগুলো অনেকেই এর কিন্তু ক্লায়েন্ট। আসা যাক নেক্সট কথায়, সেটা হচ্ছে টাটা কনজিউমার, সেকেন্ড তোমার এফএম সেক্টরের সেকেন্ড স্টক, 20 কোয়ান্টিটি রেখেছো, সুন্দর, পরে রিটার্ন পাবে, রিটার্নটা এখনও এক্সপেক্ট করা যাচ্ছে না, কিন্তু পরে তোমার কাছ থেকে ভালো রিটার্ন দেবে। আইআরএফসি রেখেছো 150টা কোয়ান্টিটি, আইআরএফসি 150টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, 23,332 টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে, এটা সময় লাগবে, ভালো স্টক। ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন, মারাত্মক রিস্কি স্টক, প্রচণ্ড রিস্কি, কখনো ডাউন করে দেবে, কখনো আপ হবে, 100টা কোয়ান্টিটি রেখেছো, এখানে 23,000 টাকা। এইখানে যেরকম কিরকম ব্যালেন্সিংয়ে তুমি আসছো আস্তে আস্তে, কিন্তু ওই দিকটা গিয়ে গন্ডগোল করেছিল। এনে হোক স্যাকসফটে আমি তাই বলে বলছি না যে খারাপ বা আগেরগুলো ভুল করেছো মানে ভুল হয়ে আছে, ঠিক আছে, ওগুলোকে এখন আমি সেল করতেও বলছি না যে তুমি বিক্রি করে দাও, এখনই কোনো দরকার নেই, যেটা আছে ঠিক আছে। স্যাকসফট 50টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, ফ্যান্টাস্টিক কোম্পানি, খারাপ নয়, রিস্কি কোম্পানি, সময় লাগবে, ভালো। আদানি পাওয়ার 20টা রেখে দিয়েছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মতিসান জুয়েলার্সকে নিয়ে একটু বক্তব্য। এক নম্বর তো পেনি স্টক, অবশ্যই শুধু পেনি স্টক বলেই নয়, কোম্পানিটা কিন্তু আলটিমেটলি খুব ভালো নয় সিচুয়েশন দাঁড়িয়ে, দেখা যাক কোম্পানিটা একটু দেখে নেওয়া যাক। স্টকটা মতিসান জুয়েলার্স 22% মতো ডাউন হয়ে গেছে এক মাসের মধ্যে, অথচ স্টকটা কিন্তু যদি একদিন দেখি পুরো আপার সার্কিট, মানে অদ্ভুত ব্যাপারগুলো হচ্ছে। এগুলো এইসব স্টকগুলো থেকে একটু সাবধান থাকা ভালো, এই কারণ এগুলো কিন্তু অপারেটরের একদম খুব কাছে স্টক, কখনো বাড়াবে এক বছরে মাত্র 39%, অথচ যদি দেখে নিই 5 দিনে 3% আর 6 মাসের মধ্যে 39%, 5 ইয়ার্স নয়, এটা বেশি দিনের পুরনো নয়, ডিসেম্বর থেকে এটা স্টার্ট হয়েছে, সুতরাং মোটামুটি এটা একদম খুব অল্প দিনেরই মধ্যে। তো এনিহাউ এই সিচুয়েশনে এই স্টকটা কিন্তু সেই সোনা গয়না, ডায়মন্ড, কুন্দন জুয়েলারি এই সমস্ত কাজকর্ম করে। কোম্পানিটা যদি দেখো, খুব স্মল ক্যাপ কোম্পানি, 1425 কোটি এর মার্কেট ক্যাপিটালাইজেশন, একেবারে ছোট। যদি তুমি এর প্রফিট অ্যান্ড লস থেকে নাও, দেখবে কোম্পানিটা কিন্তু
সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে, প্রফিটও ঠিকঠাক চলছে। এখানে ঘটনা যেটা সেটা তোমার হচ্ছে যেটা দেখবার, যদি সেলস গ্রোথ দেখো 19% রয়েছে, খুব কম, অল্প সময়ের জন্য, জাস্ট বেশি দিন হয়নি বলে। প্রফিট গ্রোথটা কিছুটা রয়েছে, স্টক সিএজের কিছু দেখা যাচ্ছে না। ঘটনা হচ্ছে এইসব কোম্পানিগুলোকে যেহেতু হিস্টোরিক ডেটা নেই, হিস্টোরিক্যাল ডেটা পাচ্ছি না বলে কোনো অ্যানালিসিস করার জায়গাটা খুব কম, ফলে এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা অ্যাজাম্পশনে আসাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে, ক্যাশ ফ্লো নেগেটিভ থাকলেও থাকতে পারে, কিন্তু এই সিচুয়েশনে এখনই কিচ্ছু নেই, ডেটা বলতে বিগত কোনো কিছু রেকর্ডই নেই আমার কাছে। সুতরাং এখন এই সিচুয়েশন এগুলো মারাত্মক রিস্কি স্টক, আলটিমেটলি খুব একটা সুবিধা হয় না। এবার যে স্টকটার কথা বলছি সেটা হচ্ছে পারাদীপ ফসফেট। বেশ কিছু লোক আমাকে জানতে চেয়েছে, অনেকেই আমাকে, যে পারাদীপ ফসফেট সম্পর্কে কিছু বলার জন্য। এখন ও কিনে রেখেছে 100টা কোয়ান্টিটি, 7,722 টাকা, 8,000 টাকা দাঁড়িয়েছে। প্রচণ্ড রিস্কি স্টক, রিসেন্ট আসা এনলিস্টেড স্টক। চলো স্টকটা একটু দেখি। স্টকটা বেশি দিন আসেনি, পারাদীপ ফসফেট যেটাকে নিয়ে বলছিলাম, বেশি দিন নয়, 2022-এর মে মাস থেকে আজ পর্যন্ত মোটামুটি 23 মে এবং 24-এ প্রায় 2 বছরও হয়নি, 2 বছরের কম সময়। তো কোম্পানিটার মধ্যে 54% রিটার্ন দিয়েছে, 1 বছরে 38%, 6 মাসে ডাউন, 1 মাসে 13% ডাউন হয়ে গেছে। এইবারে এই ঘটনা হচ্ছে এই ধরনের রিস্কি স্টকগুলো 800 টাকা দাম, আলটিমেটলি কবে কি করবে যেগুলো বলা খুব মুশকিল। এবার একটু বিজনেসটা দেখো। মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি, কারেন্ট প্রাইস হচ্ছে 68 টাকা। এখন ঘটনা হচ্ছে যে এর যে নেগেটিভগুলো, 1 নাম্বার হচ্ছে লো ইন্টারেস্ট কভারেজ রেশিও। আর একটা জিনিস দেখবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো নেগেটিভ হওয়া ঠিক আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখো, অপারেটিং অ্যাক্টিভিটিতেও লো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে নেগেটিভ, আবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি নেগেটিভ। প্রত্যেকটা ক্ষেত্রে আমার ব্যক্তিগত আমি বারবারই বলি প্রচুর পরিমাণে সেসবগুলো শোধ করেছে। তো আচ্ছা, যদি সেটাই ঘটনা হয় তাহলে খুব ভালো কথা, তাহলে আমরা দেখতে পারবো যে এক্ষেত্রে কিছুটা লোনকে ওরা শোধ করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমি যদি ধরে নিই, এবং ঘটনাটা কিছুটা সত্যি দেখতে পাচ্ছি, যে লোনটা ওদের 2,954 কোটি ছিল, মাঝখানে 4,600 হয়েছে, সেটা কিন্তু একটু কমিয়েছে ওরা 3,902। মানে আলটিমেটলি তুমি যদি দেখো সেখানেও দেখবে সামান্য কিছু কম, কিন্তু এতটা সামান্য লাইবিলিটি কমলো, অথচ এত কোটি, প্রায় 1300 ক্যাশ ফ্লো যদি তুমি দেখে নাও এখানে, প্রায় 13,000 কোটি, মানে 4,600 থেকে 13,000, মানে যে চেঞ্জটা হয়েছে প্রায় 9,000 কোটি টাকা। এতটা রিপেমেন্ট কিসে করলো, এই জিনিসটা কিন্তু একটা খটকা থেকে গেল ভিতরে। তো সেই জন্য আমি খুব মন খুলে এটাকে অসাধারণ স্টক বা ভালো স্টক এটা বলতে আমার একটু অসুবিধা বোধ হচ্ছে। এনিহাও আমি চলে আসছি পরের দিকে, যেটা করেছো। তারপরে ব্যাঙ্ক অফ বরোদা 14টা রেখে দিয়েছো, মানে রেশিওগুলো ঠিকঠাক নেই, 3,000 মাত্র টাকা ইনভেস্ট করেছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ভালো স্টক, যথেষ্ট ভালো স্টক। এসব স্টকে ইনভেস্ট করা অবশ্যই অটো অ্যান্সিলারির জন্য ঠিকঠাক সৌন্দর্য রয়েছে। IREDA মানে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির ওপর 300টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছো, সেটা প্রায় তোমাকে ডবলের বেশি। 19 মানে 20, তো 20 ডবল হচ্ছে তোমার 40, প্রায় 48, মানে প্রায় 150-200 গুণের ওপর, 250% ওপর রিটার্ন তোমায় দিচ্ছে। ঠিক আছে, ভালো। NHPC রেখে দিয়েছো, ভালো স্টক, ঠিক আছে। রিনিউয়েবল সেক্টরে রেখেছো। আচ্ছা, FM সেক্টরে কিন্তু অনেকগুলো হয়ে গেল। একটা আমরা দেখে নিলাম টাটা কনজিউমার, একটা দেখে নিলাম VBL, একটা দেখে নিলাম নেসলে তুমি 17টা কোয়ান্টিটি রেখেছো, ভালো কথা। IDFC ফার্স্ট ব্যাঙ্কে রেখে দিয়েছো 500টা কোয়ান্টিটি, 41,000 টাকা। ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে কিন্তু SBI হয়ে গেল, জিও ফিনান্স হলো, ব্যাঙ্ক অফ বরোদা হলো, আবার IDFC ফার্স্ট ব্যাঙ্ক হলো, 4খানা ঢুকে গেল একসঙ্গে একটা ব্যাঙ্কের মধ্যে। এইবারে আসছি নেক্সট, দ্যাট ইজ রাধিকা জুয়েলার্স। আমি জানি না তুমি এত জুয়েলারির উপরে কেন ইন্টারেস্ট হয়েছে, সব তুমি কেউ টাইটানের চিন্তা ভাবনা করছো কিনা আমি সেটা জানি না, তবে এটাতে না করাটাই ভালো। 65 টাকা 50 পয়সা একটা দাম বলে নয়, বা পেনি বলেই শুধু নয়, আমরা একটুখানি দেখে নেবো এটার ক্ষেত্র। এখানেও তুমি একই ব্যাপার, গোল্ড ডায়মন্ড জুয়েলারি অর্নামেন্টের উপর কাজকর্ম করে, নেকলেসও বানায়। মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে আজকে ওঠার মতো অবস্থা, 771 কোটি যে মার্কেট ক্যাপিটালাইজেশন যে কোম্পানি আছে, উঠলে সাংঘাতিক উঠবে, পড়লে কিন্তু সাংঘাতিক পড়বে। এইবারে তুমি যদি একটু দেখে নেওয়া যায়, সেটা হচ্ছে প্রচণ্ড ওভারভ্যালুড রয়েছে সিচুয়েশনে, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আগেগুলো এই সবগুলো রিস্কি স্টক, সেখানে দেখো ক্যাশ ফ্লো নেগেটিভ -28, মানে 28 কোটি টাকা মাইনাস রয়েছে নেট ক্যাশ ফ্লো। এত সব ছোটো ছোটো কোম্পানিগুলো নেট ক্যাশ ফ্লোগুলো কিন্তু আমাদেরকে হন্ট করে সবসময়তে,
একটা চিন্তার মধ্যে ফেলে এই কারণে যে এইসব কোম্পানিগুলো কি হয়, যে ক্যাশ ফ্লো যদি কমে যায় কোনো সময়, যখন ভালো ভালো প্রজেক্ট আসে তখন তারা বহুগুণ বাড়ে, আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন ওদের মানে মাইনে দেওয়ার টাকাও থাকে না, তখন অবস্থা খারাপ হতে থাকে, তখন কী করে ধার দেনা শুরু করে। তো আমরা ব্যালেন্স শিট থেকে কিছু বুঝতে পারি না, চট করে বোঝাটা একটু কঠিন হয়ে যায়, কারণ ব্যালেন্স শিট প্রথম কিছু ধরতে দেয় না। প্রথম দেখবে সব মোটামুটি ঠিকঠাক রাখে, লাইবিলিটি সামান্য কিছু বাড়লেও কিছু বোঝার উপায় থাকে না। বা আমি যদি সেলস গ্রোথও দেখিনি, দেখবে দেখো এখানে প্রতি বছরই কম বেশি বাড়ছে সেলস গ্রোথ, অসুবিধা নেই কিছু। ক্যাশ ফ্লোটা কিন্তু ওগুলো কিছু করা যায় না, ক্যাশ ফ্লোতে একদম স্পষ্ট ব্যাপার চলে আসে যে দেখো অপারেটিং অ্যাক্টিভিটিতে নেগেটিভ হয়ে গেছে 24 কোটি, 4 কোটি ছিল। এই ব্যাপারটা কম্পেয়ার করবে গত কোয়ার্টার এই কোয়ার্টারের সঙ্গে, গত বছর এই বছরে দেখো 4 কোটি থেকে কিন্তু উত্তর বেড়ে 24 কোটিতে এলো, বেশ কথা। আর এদিকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি 5 কোটি থেকে কিছুটা কমলো, ওদিকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিগুলো 2 কোটি টাকা বাড়লো, মানে আলটিমেটলি 28 কোটি নেগেটিভ হয়ে গেল। এই ব্যাপারটা একটু অসুবিধার। আর একটা জিনিসকে লক্ষ্য করবে, সেটাও বেশ ইন্টারেস্টিং জিনিস, সেটাও জানার জিনিস। যেরকম মনে করো দেখো আমার যদি মোটামুটি সেলস 5 বছরে 5% কি 3 বছর ধরি 22%, আমার প্রফিট দিল 42%, এটা একটা কাছাকাছি ডবল কাছে হলো, তাও বুঝলাম। আমার রিটার্ন অন ইকুইটি 15% দিল 3 বছরে, বোঝা গেল। কিন্তু 176-এর ব্যাপারটা তো বোঝা গেল না। একটা জিনিস আমাকে তো আমাকে একটা মানে ভ্যালেন্সিটি রাখতে হবে, একটা মানে ভ্যালিডিটি থাকতে হবে ব্যাপারটার মধ্যে। 3 বছরে 22% সেলস গ্রোথ হয়েছে, সুন্দর। প্রফিট গ্রোথ 42% হচ্ছে, হতে পারে সেলসের বেশি প্রফিট গ্রোথ হতে পারে, কিন্তু 176% সিএজিআর বাড়ার মতো স্টক প্রাইসের তো এত সাংঘাতিক ব্যাপার কিছু ঘটেনি। তো এই জিনিসগুলো কিন্তু খটকা, তোমরা যখন ভবিষ্যতে অ্যানালিসিস নিজেরা করবে, এগুলো হাতে দেখিয়ে দিচ্ছি। এরপরে ক্যাশ ফ্লো নিয়ে একদিন বলে দেবো, তোমরা মোটামুটি তখন স্বাবলম্বী হয়ে যাবে, কাজ নিজেরা পেরে যাবে ব্যাপারগুলো নিয়ে বুঝতে। ঘটনা হচ্ছে আমার ক্ষেত্রে, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমার মনে হলো এটা একটু অসুবিধা আছে জিনিসটার মধ্যে। আমার একটা মানে যেহেতু এইসব পেনি স্টক তো খুব সন্দেহ চোখে এগুলো দেখতে হয়, কারণ কখন উঠে যাবে কোনো ঠিক নেই। যাদের কাছে আর্থিক তেমন মানে উঠে গেলেও খুব একটা চাপ নেই, তাদের জন্য হয়তো কিছুটা ঠিক আছে, কিন্তু যাদের একদমই তারা বিশ্বাস করে বসে আছে যে এটাকে টাইটান হয়ে যাবে, তাদের জন্য অপেক্ষা করা ছাড়া আর এখনই কিছু করার নেই। আমি আসছি এবারে পরের দিকে। রাধিকার পরে টাটা স্টিল 200টা কোয়ান্টিটি রেখেছে, মেটাল সেক্টর। সুতরাং এগুলো কী হয়, মেটাল সেক্টরের সিক্লিক্যাল স্টক, কখনো বাড়ে কমে। 25,000 টাকা 29,000 টাকা, ওকে। বেদান্ত 101টা কোয়ান্টিটি রেখে দিয়েছে। বেদান্তের ডিভিডেন্ড সেটা খুব বেশি এক্সপেক্টেড করা যায় না, যাই হোক 22,000 ইনভেস্ট করে 27,000 টাকা হয়েছে, ঠিক আছে, তাও এটাকে মানা যায়। কিন্তু ওই সব কোম্পানিগুলো, এগুলো হচ্ছে কি অনেক দিন ধরে কোম্পানিটা চলছে, যদিও ম্যানেজমেন্ট চরম ফ্রড এবং জঘন্য কাজ করেছে, টোটাল নিজেদের ইনভেস্টেড স্টেকগুলো সব বন্ধ করে রেখে সেই টাকা দিয়ে ডিভিডেন্ড দিয়েছে, 100 কোটি টাকার উপর ডিভিডেন্ড দিয়ে গেছে, পরে জানা গেছে সমস্ত খবরাখবর। এবং এটাকে তাড়াতাড়ি ডিলিস্ট করার চেষ্টা করেছিল, যে লোকে কোম্পানিতে নিজেদের নাম এনলিস্ট করার চেষ্টা করে এনএসসিতে, এরা অসৎভাবে সম্পূর্ণভাবে বলেছে আমরা ডিলিস্ট করে দেবো কোম্পানিটা, এবং যা দাম তখন ছিল ওই দামে দিতে হবে। নেহাত এলআইসি মাঝখানে ছিল বলে আমাদের মতো ছোটো খুচরো রিটেলাররা বেঁচে গেছে, নাহলে পর আমাদের যা দাম বলেছে বাধ্য করতো আমাদের ওই টাকাতেই, আর্ধেক টাকাতেই বেঁচে দেওয়ার জন্য। চলো আমরা যে ওর যে স্টকগুলোকে ডাইভার্সিফিকেশন অনেকটা জায়গায় করে নিয়ে এসছে, আবার দেখেছি আমরা কিছু স্টককে একটু বেশি মাত্রায় চলে এসছে, যেরকম এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে ও টাটা কনজিউমারকে নিয়েছে, বিবিএলকে নিয়েছে, নেসলেকে নিয়েছে। নেওয়া উচিত ছিল তোমার, সেটা হচ্ছে কিন্তু কিছু স্মল এবং লার্জ। নেসলে, ভিবিএল সবই কিন্তু লার্জ, টাটা কনজিউমারের লার্জের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সেখানে বলতে চাইছিলাম যে তিনটের মধ্যে একটাকে বাদ দিয়ে তুমি কিন্তু দেখো তিনটেকে যদি কম্পেয়ার করো, সত্যি বলতে এই সিচুয়েশন টাটা কনজিউমার পারফরমেন্স কম, তো পারফরমেন্স যেহেতু কম, ভবিষ্যতে হবে না এরম নয়, বা আমি বলছি বলে বাকিরা সব এটা শুনে কমিয়ে দিল সেটা নয়, যার কাছে যা আছে ঠিক আছে। কিন্তু টাটা কনজিউমার এই মুহূর্তে যেহেতু রিটার্নটা ভালো দিচ্ছে না তোমাকে, তুমি ওটাকে আউট করে দিয়ে ওর জায়গায় এলটি ফুডস অথবা হিন্দুস্তান ফুডস নিতে পারো, অথবা তুমি মিসেস বেক্টার নিতে পারো, বা এই ধরনের স্মল ক্যাপ স্টক নিতে পারো, বা কেআরবিএল যেগুলো রয়েছে আন্ডার ভ্যালুড সিচুয়েশন রয়েছে, রিটার্ন ভালো দিতে পারে ভবিষ্যতে, এরকম ধরনের এইগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু একবার ট্রাই করতে পারো, সেটা আমার মনে হয়েছে। ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে তুমি ব্যাঙ্ক অফ বরোদাকে নিয়ে রেখেছো, স্টেট ব্যাঙ্কে রেখেছো, জিও ফাইন্যান্সকে রেখেছো, এতগুলোকে রাখার কোনো মানে হয় না। একটু চিন্তা ভাবনা, এসবিআইকে যখন রেখেছো তখন আমি এইচডিএফসি, আইসিআইসিআই বলছি না, তো আবার ব্যাঙ্ক অফ বরোদাকে রাখার কোনো মানে নেই, সেই জায়গায় তুমি আবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে ঢুকিয়েছো, তো ব্যাঙ্ক অফ বরোদার টাকাটা তুলে নিয়ে আইডিএফসি ফার্স্টে ঢুকিয়ে দিতে পারো। জিও ফিনান্স খুবই রিস্কি কোম্পানি, এনবিএফসি, কিন্তু তোমার ভালো প্রফিটে তুমি রয়েছো, আমি তোমাকে এক্সিট করতে বলছি না, ঠিকই আছে।
অটো সেক্টরের মধ্যে মাহিন্দ্রা রেখেছো, ইউনো মিন্ডাকে রেখেছো, একদম ঠিকঠাক রয়েছে। আইটি সেক্টরের মধ্যে তোমার কিন্তু তোমাকে আমি যেটা দেখতে পেলাম, তোমার আইটির মধ্যে কিন্তু একটু পাওয়ার বাড়াতে হবে। আইটিতে স্যাকসফটকে তুমি ঢুকিয়ে রেখেছো, আবার তুমি আইটির মধ্যে আর কোনো স্টককে রাখোনি, সেটা হচ্ছে HCL টেকনোলজি কিংবা ইনফোসিসকে নিচ্ছ এবং স্যাকসফটকে রাখছো। তোমাকে কম্বিনেশনটা ঠিকঠাক করে রাখতে হবে। এবার রিনিউয়াল সেক্টরের মধ্যে তুমি রেখে দিচ্ছ যেমন IRDA এবং NHPC, একে রেখে দিয়েছো। ঠিক সেরকমভাবে তোমার কিন্তু মেটাল সেক্টরের মধ্যে টাটা স্টিলকে রাখছো এবং মেটাল সেক্টরের মধ্যে তুমি রেখে দিচ্ছ, মেটালের মধ্যে টাটা স্টিলকে রেখে দিচ্ছ, রেখেছো তুমি এখানে। আর একটাকে তুমি রেখেছো বেদান্তিকে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, খুব একটা পজিটিভ কিছু বুঝছি না এখন এই সিচুয়েশনে, তুমি রাখতেই পারো, আমি খুব একটা ভালো কিছু বুঝছি না। তো এনিহাউ, তবে এর মানে এই নয় কোম্পানিটা খারাপ, কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে। এখন এই সিচুয়েশনে কোম্পানিটা খুব একটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। টেকনোলজি খুব একটা ভালো লাগেনি, ভবিষ্যতে ভালো করতে পারে, রাখতে পারে। এটা না, পারাদীপ ফসফেট আমার কাছে নেগেটিভ লাগলো, ভালো লাগেনি। ওদিক থেকে মতিসন জুয়েলার্স আর রাধিকা জুয়েলার্সের মধ্যে একটাকে রাখতে পারো। মতিসন তাও বেটার, কিন্তু রাধিকার মধ্যে অনেকগুলো নেগেটিভনেস আমি আগে আলোচনা করে নিয়েছি, খুব একটা ভালো লাগেনি। যেটা বলছিলাম সেটা এবার চলে আসছি। 1000 তুমি রাখতে চাইছো এবং উইথ স্টেপ আপ প্রসেস, 10% স্টেপ আপ মানে বন্ধুরা তোমরা যদি জেনে নাও একটুখানি, কেউ যদি 10,000 টাকা প্রথম বছরে SIP করে, নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু তার হয়ে গেল 11,000 টাকা, নট 10, কেন কি এর 10% অফ 1000। এর তার পরের বছর কিন্তু এর 10%, কথার অর্থ হচ্ছে যদি আমি ধরি 1100 টাকা, তার মানে কি হচ্ছে 11,000 প্লাস 1100 টাকা, এইটা হচ্ছে পরের বছর। তার মানে এটাকে যদি যোগ করো 12,100 টাকা হচ্ছে নেক্সট ইয়ারে। তারপরের বারে এরও আবার 10% ধরছো, মানে এর 10% হচ্ছে 1210 টাকা, তার মানে 12,100 প্লাস 1210 টাকা। এইরকমভাবে মানে এই হিসেব করে ওর এই হিসেবে 10% করে করেও বাড়াচ্ছে। তো এটা কিন্তু খুব সুন্দর প্রসেস এবং এর মাধ্যমে চাপও পড়ে না, আলটিমেটলি হয়ে যায়। তো মিউচুয়াল ফান্ডে যেটা ধরছি আমি, অ্যাপ্রক্সিমেট মিউচুয়াল ফান্ডে 18-20 জায়গায় যায়, তো আমি এটাকে ধরে নিচ্ছি 18 মতো মোটামুটি। তো 18 যদি হয়ে থাকে, 25,000 যদি আমি ধরে নিই, তো এই সিচুয়েশনে 18% ধরছি এবং 25 ইয়ার্স যদি ও হোল্ড করে, এবং ওকে আমাকে হোল্ড করতেই হবে সেই সিচুয়েশনে, এর কোনো সেকেন্ড অপশন নেই। কটা মিউচুয়াল ফান্ড আমি একটুখানি আগে বলে নিয়েছি, সেগুলো আর এখন বলবো না, সময় নষ্ট হবে। এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে ওর অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 15.69 crores। এখানে কিন্তু আরামসে ওর এটা চলে আসছে। আর একটা কথাও বলেছিল 5 থেকে 10 লক্ষ টাকা, আমি মোটামুটি 10 লক্ষ টাকার কাছাকাছি ধরছি। এই লক্ষ টাকা কিন্তু ওর ইকুইটিতে ইনভেস্ট করবে, এটা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট চলে গেল। ইকুইটি স্টকে যখন ইনভেস্ট করবে অ্যাপ্রক্সিমেট 83,000 টাকা করে SIP দাঁড়ায় প্রতি মাসে মাসে। এই হিসেব করে আমি যদি ধরে নিই, এবার ইকুইটি স্টক কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে রিটার্ন তোমাকে বেশি দেবেই, এটা মোটামুটি। এবং যেগুলো একটু সাজিয়ে গুছিয়ে যদি রাখেও, তাহলে কিন্তু ওর এই রিটার্নটা মোটামুটি আসবেই। তো তাই যদি হয় এই সিচুয়েশনে, আমি খুব কম করে ধরে যদি করি, 19% আমি ধরছি, 1% একটু কম বেশি করে নিচ্ছি। তো সেখানে 25 ইয়ার্স যদি ও এটাকে সুন্দরভাবে ধৈর্য ধরে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর অ্যামাউন্ট একটা বেশ ভালো অ্যামাউন্টে পৌঁছে যাবে। সেটার পরিমাণটা হবে প্রায় 44.16 ক্রোর্সে চলে যাবে। এই জায়গা ওর চলে যাবে 44 কোটি টাকা, মাত্র, এর বেশি হতে পারে, কম হবে না। তো ঘটনা যেটা সেটা হচ্ছে, যদি দুটোকে যোগ করি অ্যাপ্রক্সিমেট চলে আসছে ওর 59.85 ক্রোর্স। তো এই জায়গায় চলে যাচ্ছে ওর টোটাল অ্যামাউন্টটা। দ্যাট মিন্স আমরা এক্সপেক্ট করব এই অ্যামাউন্টটা কিন্তু চলে যাবে যখন ও 25 বছর পরে, ঠিক আছে, যদি না এর মধ্যে ও এতে কোনো হাত দেয়, যদি না এর মধ্যে এমন সিচুয়েশন তৈরি হয় যেখানে ওকে টাকা তুলতে হয় বা এরকম কিছু যদি হয়, সেক্ষেত্রে ব্যাপারটা গল্পটা অন্যরকম দাঁড়াবে। কিন্তু সেসব যদি ঘটনা না ঘটে, তাহলে আলটিমেটলি এখানেও পৌঁছে যায়। ব্যাপারটার মধ্যে একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই এই ব্যাপারগুলোকে বা কিছু কিছু মানুষ ভাবছে এটাকে যে এটা কিন্তু মানে অবাস্তব, কিন্তু ঘটনাটা টোটালি বাস্তব। এবং কেউ যদি সত্যিকারে ধৈর্য ধরে থাকতে পারে, একটা কথাকে মনে রাখবে, সেটা অর্ণবকে বলছি আর তোমাদের যারা সিরিয়াস তাদেরকে বলছি, যারা দেখবে এক ধরনের লোক থাকে যারা সবসময় নেগেটিভ, সব কিছুতে তারা শুধু নেগেটিভ দিকটা দৃষ্টি রাখে, সব কিছুতে এভরিথিং ইজ নেগেটিভ। তাদের কাছে যারা শুরু করছে, দিনের শুরু হয়, তারা নেগেটিভনেস নিয়ে সারা কাজকর্ম করে, বোধহয় হবে না, বোধহয় এটা করা যাবে না, বোধহয় পৌঁছানো যাবে না। এবং এই লোককে বলতে বলতে আলটিমেটলি ওরা কি হয়, নিজেদের জীবনে ওরা নেগেটিভ হয়ে যায়। একটা কথাকে মনে রাখবে, এখানে
প্রচুর এগুলোর উপর বই রয়েছে বা তথ্য রয়েছে। খুব সংক্ষেপে যদি বলি, একেবারে একটাকে বলা হয় পজিটিভ ভাইব্রেশন। যখন তুমি নিজের মনেকে বলতে থাকবে, নিজে বলতে থাকবে, নিজের মধ্যে একটা পজিটিভনেস নিয়ে আসবে, তখন আলটিমেটলি তোমার কিন্তু হতে থাকবে ব্যাপারগুলোকে। আর তুমি যদি কনস্ট্যান্টলি নেগেটিভ চিন্তা করো, আমাদের এই ওয়ার্ল্ডে পজিটিভ সাইড একটা রয়েছে, পজিটিভ ভাইব্রেশন আছে, নেগেটিভ ভাইব্রেশন আছে। লক্ষ্য করে দেখবে যারা খুব হাসি খুশি মানুষ হয়, যারা 10 জনকে মিলেমিশে চলতে পারে, যারা সবসময় পজিটিভ কথা বলে, লোক তাকে কিন্তু ঘিরে থাকে। আর যারা নেগেটিভ মানুষ থাকে, সব কিছুতে হাই করে, তাদের কিন্তু লোক সরে যায়। কারণ মানুষ আলটিমেটলি কিন্তু পজিটিভ চিন্তা করে। আমরা জানি আমাদের সময় খুব লিমিটেড, আমাদের আয়ু একটা ফিক্সড, আমরা সব কিছু ফিক্সড। কিন্তু যদি একদিনও আমরা থাকি, সেই দিনটা আমরা হাসি খুশি থাকতে চাই, আনন্দের সঙ্গে থাকতে চাই। আমরা তাকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, আমরা ইউনিভার্সকে ধন্যবাদ দিতে চাই, আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি, আজকের দিনটা তো ভালো রয়েছি, আগামীকাল জানি না কী আছে, কিন্তু আজকের দিনটা তো। এই পজিটিভনেস যদি না থাকে, ইনভেস্টমেন্ট করব, চিন্তাভাবনা যদি না থাকে যে ইনভেস্টমেন্ট কেন করছি, যদি তার একটা লক্ষ্য না থাকে, আদৌ হবে না। শুরুতেই একজন বলে দেয়, এমন একটা কমেন্টও এসছে, আমি কথা নিয়ে বললাম যে এ অবাস্তব, সম্ভব না, এইগুলো কেন বলেন, আমি ওই পর্যন্ত পৌঁছবই না। একটা মানুষ শুরুতেই যদি হেরে যায়, আগে আমাদের এই বাঙালিদের মধ্যে সত্যি আগেকার দিনে প্রবণতা ছিল, কিন্তু আমি চাইছি এই প্রবণতাগুলো কাটিয়ে তোমরা উঠে আসো সামনের দিকে। এমন পজিটিভলি কথাবার্তা বলো সবসময়, মানে তোমাদের এক্সপেকটেশন থাকবে মনের মধ্যে সবসময়, আমি পেয়ে গেছি, আমি যা চেয়েছি আমি পেয়ে গেছি, আমি হ্যাপি, আমি যা চেয়েছি, আমি সত্যি এত কোটির মালিক, আমি এতটা, আমি পজিটিভনেস রয়েছে, আমি এইগুলো পাবোই, আমার এই যা এক্সপেকটেশন রয়েছে, আমার যা ড্রিম রয়েছে, আমি ভিজুয়ালাইজ করতে পারছি, আমি সেখানে পৌঁছে গেছি, আমি সেই জিনিসগুলো অ্যাকোয়ার করে নিচ্ছি, আমি হ্যাপি, আমি সেই জিনিসগুলো পেয়ে। প্রতিদিন এই কথাগুলোকে বলো। যেই মুহূর্ত থেকে কিছু কথাগুলো তোমার মাইন্ডের মধ্যে থেকে কাজ করা শুরু করে দেবে পজিটিভ, তোমার কাজকর্ম, কথাবার্তা, হাব ভাব সব কিছুর মধ্যে পজিটিভনেস চলে আসবে, এবং যখন সেটা আসতে শুরু করে দেবে, তুমি কিন্তু এক কদম এগিয়ে গেলে বাকিদের থেকে। এবং আলটিমেটলি যদি এই চিন্তাভাবনা তোমার না থাকে, এই মার্কেট তোমার জন্য নয়। একদম মার্কেট থেকে বিদায় নিয়ে নাও। যেখানে তোমার পরিষ্কার ব্যাংকের ফিক্সড ডিপোজিট লেখা থাকে ম্যাচিওর অ্যামাউন্ট কত, তুমি সেইখানে চলে যাও। ম্যাচিওর অ্যামাউন্ট দেখে ম্যানেজারকে গিয়ে বলবে, এই তো ম্যাচিওর অ্যামাউন্ট, কবে ম্যাচিওর অ্যামাউন্ট পাবো, আর ম্যাচিওর অ্যামাউন্ট পাবো তো। এই জায়গাটা আলাদা। পোস্ট অফিসে চলে যাও, NSC KVP কিনে রাখো, সেখানে পাবে। কিন্তু এই মার্কেটে যারা আসছো, তাদের কিন্তু রিস্ক নিয়ে আসছো। এই কথাটা বারবার বলছি। 59 crores, যেটা মানে 60 crores পৌঁছতে পারে, আবার 45 crores-এ পৌঁছতে পারে, কিন্তু সকলে দেখেছি আমরা সেখানে আমরা পৌঁছবই, কারণ পজিটিভনেস রয়েছে মার্কেটে। মার্কেট আগামী 10, 15, 20 বছর ধরে ইন্ডিয়ান মার্কেট কিন্তু অনেক ওপরে উঠবে। এই পজিটিভনেস যদি না থাকে, আমরা শেষ। সেন্সেক্সকে রাকেশ ঝুনঝুনওয়ালা বলেছিল 2030 সালে 1 লক্ষে পৌঁছবে, কিন্তু 1 লক্ষ পৌঁছক কিংবা না পৌঁছক, উনি ভিজুয়ালাইজ করেছে যে 1 লক্ষে পৌঁছবে, সেই মনে করে উনি এগোচ্ছে। উনি যদি মনে করতেন আর এগোবে না, 25,000-ই শেষ, তাহলে পরদিন থেকে উনি ইনভেস্ট করতেন না, যা রেখেছেন সব তুলে নিতেন, আর 1000 কোটি, 4000 কোটি, 40,000 কোটির গল্প শেষ হয়ে যেত। উনি যদি 40,000 পারে, তাহলে আমরা কেন 40 কোটি পারবো না? এই কথাটা সবসময় মনে রাখতে হবে। উনিও মানুষ, আমরাও মানুষ। আমাদেরকে ব্যাপারের মধ্যে সব সময় আমরা রাখবো পজিটিভ ভাব, সব সময়। বাকি গল্প শেষ। কোনো নেগেটিভনেস কালকে থেকে আমাদের মধ্যে আর ঢুকবে না। আমরা পজিটিভনেস শুরু করেছি, একদম পজিটিভলি এগিয়ে যাব। মার্কেট পড়ুক, মার্কেটকে পড়তে দাও। মার্কেট না পড়লে আমাদের ইনভেস্টমেন্টে আমরা শিখতে পারবো না। আমরা কোথায় কোথায় দরকার, কোন জায়গায় ঠিক, কোন জায়গায় ভুল। কিছু স্টক পড়ে যাবে, কিছু স্টক থেমেই যাবে, কিছু স্টক কমে আসবে, কিন্তু বাকি স্টকরা ওদেরকে কভার করে দেবে। এই জন্য পোর্টফোলিও, এই জন্য আমার ডাইভার্সিফিকেশন, এই জন্য আমার দরকার। না হলে আমার দরকারই নেই, ছিল না তোমাদের কাছে। চলে আসো, কমপ্লিট সব কিছু বোঝা গেল। অর্ণব, যেটা দুটো জিনিস তুমি করে নেবে। প্রথম ঘটনা হচ্ছে, তুমি একটা মেম্বারশিপ, ছোট্ট সামান্য 29 টাকা এবং দাম, আর মেম্বারশিপ মাসে মাসে, অথবা তুমি একটা গোল্ড মেম্বারশিপ রাখতে পারো 190 টাকা, 199 টাকা, সেটাকে রেখে দিতে পারো। কন্ট্যাক্ট রাখার জন্য একটা প্রতি 3 মাস 6 মাস বাদে একটা রিভিউ হবে। তুমি আমাকে একটা মেল করবে, মেল করে অ্যান্সার নিয়ে নেবে, এবং জাস্ট দেখে নেওয়া পরের যেগুলো কোনো চেঞ্জ মডিফিকেশন করার আগে আমাকে একবার জানানোর চেষ্টা করবে। আর যেগুলো বললাম আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, সেইগুলো তোমাদের মানতে এমন কোনো মানে নেই। চলো আজকের মতো শেষ করি। নমস্কার।